মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো রোববার। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠেই আমাদের এই উপরের ঘরে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে আগে বের করলাম। এখন সব গাছগুলোতে জল দেব। আজকে একটু ভুল হয়ে গেছে, আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, গাছগুলোতে জল না দিলেই ভালো হতো, কিন্তু আমার সেটা আর খেয়াল ছিল না। কারণ মাঝখানে যে দুদিন গরম পড়েছিল এই গাছগুলোতে জল দেয়া হয়নি, ওই জন্যই ভাবলাম আজকে এই গাছগুলোতে জল দিয়ে বাইরে রেখে দেব। আর জানো তো, বেশিরভাগ গাছ এত সুন্দরভাবে বেড়ে উঠেছে, ওগুলো দেখলে আমার মনটা একদম ভরে যায়। দু একটা গাছ একটু শুকনো শুকনো লাগে, কিন্তু বেশিরভাগ গাছই আমার একদম মনের মতো হয়েছে। সেই জন্য গাছগুলোর প্রতি ভালোবাসা যেন আমার আরও বেশি বেড়ে গেছে। আমি যখন ওদের দিকে তাকাই তখন জানো তো গাছগুলোর যত্ন নেওয়ার উৎসাহ আরও বেশি বেশি করে পাই। দেখতে ভালো লাগে তো, তখন মনে হয় আমি ওদেরকে যেইভাবে যত্ন করছি সেইভাবে যদি যত্ন করি ওরা তাহলে আরও ভালো থাকবে। আমার হাজব্যান্ডের ঘরটা গোছগাছ করে রাখলাম। কৃপা পর্যন্ত এখনও ওই ঘরে ঘুমাচ্ছে, ওই ঘরে বিছানায় হাত দেওয়া হয়নি। ঘর ঝাড় দিতেও হবে না আর মুছতেও হবে না। ঘর মোছার মেয়েটা আসবে, ও এসে ঘর ঝাড় দেবে, মুছবে। ঠাকুরের বাসনটা নিয়ে বাইরে চলে আসলাম। ঠাকুরের বাসন দেবো, তারপর গাছে জল দেব, সামনের উঠোন ঝাড় দেবো, এপাশের উঠোন ঝাড় দেবো। আজকে পুরো বাড়ির 3 দিক ঝাড় দেবো। আমাকে অনেকেই বলে ঘর মোছার মেয়েটাকে উঠোন ঝাড় দেওয়ার কথা বলতে। ও যখন ঘর মুছতে আসে সেই সময় উঠোনটাও ঝাড় দেবে, কিন্তু আমি ওকে উঠোন ঝাড় দেওয়ার কথা বলিনি, আমি শুধু ওকে ঘর ঝাড়তে আর ঘর মোছার কথাই বলেছিলাম। সকালবেলা তো আমার এই সমস্ত কাজ করতে খারাপ লাগে না, দু এক সময় শরীর খারাপ লাগে সেটা অন্য ব্যাপার, কিন্তু এই যে সকালের মিষ্টি মিষ্টি ওয়েদারে বাইরের এই সমস্ত কাজ করতে আমার একদম খারাপ লাগে না। সকালবেলা যে সমস্ত কাজকর্মগুলো আমি করি তাতে কিন্তু একটু হলেও আমার হালকাভাবে এক্সারসাইজ হয়ে যায়। লোক দিয়ে কিন্তু সংসারের সমস্ত রকমের কাজ হয় না। বাইরের কাজের লোক হলো হেল্পিং হ্যান্ড, মেন কাজগুলো কিন্তু আমাদের হাউসওয়াইফদেরই করতে হয়। যখন আমার কষ্ট হবে, যখন আমি পারবো না, তখন আবার ঠিকই লোক রাখবো। ঝাঁটাটা জানো তো ছোট হয়ে গেছে, ওই জন্য ঝাড় দিতে অসুবিধা হচ্ছে। একটা ঝাঁটা কিনতে হবে, এই চৈত্র মাসটা শেষ হয়ে যাক, তারপর দেখে একটা ঝাঁটা কিনে আনবো। ঝাড় দিয়ে দেখো কত নোংরা বাইরে ফেললাম, আর এগুলো এই রাস্তার ধারেই জমাট বাঁধা থাকবে। 1 মাস পর বা হয়তো 20-25 দিন পর নোংরার বড় গাড়ি আসবে, তখন তারা ওইসব পাতা নিয়ে যাবে। সহজে নিতে চায় না গো, খুব খিটখিট করে জানো তো। ওই পাতার মধ্যে চিপসের প্যাকেট, প্লাস্টিকের প্যাকেট পড়ে থাকে, তখন খুব চেঁচামেচি করবে, এর মধ্যে কেন প্লাস্টিকের প্যাকেট রেখেছেন, আমরা এইভাবে নেই না, ওই সেই ভীষণ বকবক করে। ওই যে প্লাস্টিক আলাদা রাখতে হয় ওই কারণে, আবার ভাঙাচোরা জিনিসপত্র আলাদা রাখতে হবে। তারপরে শোলা থাকে না, বিভিন্ন রকমের সেই জিনিসপত্র আসে তার মধ্যে শোলা থাকে, ওগুলো নেবে না। তারপর কাঁচ ভাঙা নেবে না, প্রচণ্ড বায়না এদের। আমাদের বাড়িতে নোংরা বেশি হয় তো, ওই জন্য জানো তো আগে না চেঁচামেচি করতো। তারপর আমি একদিন বাধ্য হয়ে উত্তর দিলাম, আমি বললাম যে দাদা দেখেন, আমরা খাওয়া দাওয়া একটু বেশি করি, আমার ঘরে বাচ্চা কাচ্চারা রয়েছে, সেই জন্য চিপসের প্যাকেট, হাবিজাবির প্যাকেট বেশি হয়। আর আপনি দেখতেই তো পাচ্ছেন, 1 তলা 2 তলা 3 তলা অনেকগুলো ঘরগুলো ঝাড়ু দিলে না এতগুলো নোংরা বের হয়। আমাদের বাড়িতে তো নোংরা বেশি হবেই। তারপর থেকে উনি আর কিছু বলে না, ওই কথা বলার পর চুপ করেছিল। তো মানুষ না মানে মুখ খোলাতে বাধ্য করে, এইভাবে কথা বলতে চায় না, কিন্তু এদের আচার ব্যবহারে না মুখ খুলতে হয়। এপাশ ওপাশ সেপাশ সব পাশ ঝাড় দিতে দিতে আমার কোমরটা শেষ হয়ে গেল। এই দেখো এই পাশটাও ঝাড় দিলাম, ওই দিকটা আর ঝাড় দিইনি, ওই যে সিঁড়ির ওই পাশটা ওটা আর ঝাড় দিইনি। গাছে একটা পাকা পেঁপে হয়েছে, সেই পেঁপেটা পাড়তে হবে, ওটা ঠাকুরের ভোগে দেব। তো স্নান করার পর আমি আবার পেছনের দিকে যাই না, সেই জন্য স্নানের আগেই কাজটা করতে হবে। আমার বরকে বলবো তুমি উপর থেকে গিয়ে ওই পেঁপেটা করো, লাঠি দিয়ে পাড়ার চেষ্টা করো, আমি নিচ থেকে ধরছি। কারণ পেঁপেটা যদি নিচে পড়ে যায় তাহলে না ওটা হয়ে যাবে, ভেঙে যাবে, ফেটে যাবে আর কি, পাকা পেঁপে তো। পেঁপেটা খাবো খাবো করেও খাওয়া হচ্ছিল না, যেহেতু এই স্নান টান হয়ে গেলে আমি পেছনের দিকে যাই না। তারপরে ওই আমি না ভালো করে পারতেও পারি না, আমি যে ওই ছাদে দাঁড়িয়ে যে লাঠি দিয়ে ওটা পারার চেষ্টা করব, ও আমি পারি না।
তো সেই জন্যই পেঁপেটা গাছেই পেকে গেল। তো ওটা আগে ঠাকুরের ভোগে দেবো আজকে, পাড়ার পরে ঠাকুরকে দেব। তা বাইরের কাজকর্ম হয়ে গেল। কি গরম পড়েছে। এবার যাই, জামা কাপড় কাচতে হবে। না, আগে পেঁপেটা পারবো, তারপরে জামা কাপড় কাচা ধোয়া, তারপরে জামা কাপড় কাচা ধোয়ার আগে রান্নাঘরে বাসন কোসন মাজতে হবে। রান্নাঘরে 2-4টে একটু থালা রয়েছে। কৃপা, অর্জুন, ওর বাবা ওরা যখন উপরে খাওয়া দাওয়া করে তখন তো সেই থালাগুলো উপরের ঘরে থেকে যায়। ওরা তো বেশিরভাগ সময় উপরের ঘরেই খাওয়া দাওয়া করে। তো সেই বাসনগুলো এই যে সকালবেলা আমি নিয়ে আসি, তো ওগুলো এখন এই মাজতে হবে। ওগুলো মেজে তারপরে স্নান করব। বাইরের দিকের অবস্থা দেখো একবার, মনে হচ্ছে কালবৈশাখী ঝড় আসবে, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে বৃষ্টিটা হবে না, মেঘটা কেটে যাবে, এরকম মনে হচ্ছে। এমনিতে শুনেছি আজকে বৃষ্টি হবে, কিন্তু আমার মনে হচ্ছে মেঘটা কেটে যাবে। কি অন্ধকার করে এসছে। একটু বৃষ্টি হলে ভালোই হয়, যা গরম পড়েছে না। আলু নেব না, রসুন নেব একটা। সবজি কাটতে বসলাম, ক্যাপসিকাম কাটবো, গাজর কাটবো, রসুন কাটবো, পেঁয়াজও কাটতে হবে। এই ঝুড়িটা আজকে পরিষ্কার করব। বোনেরা আসার আগে পরিষ্কার করে সব সবজিপাতি রেখেছিলাম, আবার দেখো নোংরা হয়ে গেছে। আবার একটু ঝেড়ে ঝুড়ে মুছে রাখতে হবে। এই 3টে পেঁয়াজ কাটি, এতেই হয়ে যাবে। দাঁড়াও, আমি হাত দিয়ে ধরবো। দেখো বন্ধুরা, এই যে পাকা পেঁপে। ওই যে ওই পেছনের দিকে গিয়েছে, ওখানে কি যাওয়া যায়? এত বাজে অবস্থা ওই দিকটা। এখন আর সবজিপাতি কাটবো না, সবজিপাতি তো ওই অর্ধেকটা কাটা হয়েছে, সবটা তো কাটতে পারিনি, বাইরে গিয়েছি তো। এবার আর সবজিপাতি ধরবো না, আমি এখন স্নান করে আসি। আর কয়েকটা জামা কাপড় ভেজানো রয়েছে, সেগুলোও ধোবো। তো ওগুলো আর কোনো কিছু ভিডিও করছি না। জামা কাপড় কটা ঝপাঝপ করে ধুয়ে স্নান করে এসে ঠাকুর পুজোটা দিই। তুমি বলো, পাখি পাকা পেঁপে খায়, দেখি তুমি কতবার বলতে পারো। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। 3বার হয়েছে। আমি 9বার বলেছি। তুই 9বার বলতে পেরেছিস? আমাদের ঘরে এখন ওই পাকা পেঁপে নিয়ে গবেষণা হচ্ছে শুধু। এই পেঁপে গাছটা আমরা লাগাইনি, নিজের থেকেই হয়েছে পেঁপে গাছটা। তারপরে এটা পাখিতেও খায়নি। দীপা আবার সেটা বললো যে এটা তো বাবা পাখিতেও খায়নি। এটা এত সুন্দরভাবে পেকে গেছে, কিন্তু পাখিতে এটাকে খায়নি। পাখি মনে দেখতে পায়নি, ওই পাকার জন্য দেখতে পায়নি, তাই আমার বর বলছে ওই পেঁপে নিয়ে গবেষণা হচ্ছে। আর ক্যাচটাও আমি ধরেছি, ঠিকঠাক মতো ক্যাচ ধরেছি। বলো, গ্যাপ বেশি ছিল ওটা, কিন্তু ঠিকঠাক মতো ক্যাচ ধরেছি। কি গো, ডিম তো হয়েই যাচ্ছে, ফুটেই যাচ্ছে। কেন পচে গেল কেন? দেখি ওটা ভাসে, তখন আমার ডাউট হয়েছে যে নীল হালকা। ডিম আনার সাথে সাথে তো আমি ফ্রিজে রেখে দিলাম, গরমের দিন ওদের দোকান থেকেই পচে গেছে। সেদিন উদয়দার দোকান থেকে ডিম নিয়ে এসছি, 2টো ডিম আনছি, না 2টো না 4টে ডিম আনছি, 3টে ডিম ভালো, একটা ডিম পচা। তো ওনারা দেখে রাখতে পারে না, পয়সা দিয়ে কিনি, সেই পয়সাটা তো ফেরত দিতে পারি। 5 টাকা না 6 টাকা করে ডিম। বন্ধুরা দেখো, গাছের পাকা পেঁপেটার কি রং, কাঁচা হলুদের যেরকম রং ঠিক সেই রকম রং। এত ভালো লাগছে পেঁপেটা দেখতে, কিন্তু আমি পাকা পেঁপে খাই না। আমি, কৃপা, অর্জুন আমরা কেউই খাই না, শুধু আমার বর খেতে ভালোবাসে। তো পাশে দোকানদারকে দেব, তারপর আমাদের বাড়িতে যারা ভাড়া থাকে ওদেরকে দেব। এটা প্রসাদ হওয়ার পরে সবাইকে প্রসাদ দিয়ে দেব। রান্না বসিয়ে দিলাম, ভাত আর ডিমের ঝোল বসিয়ে দিয়েছি। আজকে ডিমের ঝোল আর এছাড়া কোপ্তাকারি করার কথা ছিল, কিন্তু আমার বর বলল আজকে দুপুরবেলা নেমন্তন্ন রয়েছে প্রসাদ খাওয়ার, তো সেই জন্য কম রান্না করতে। আমাদের সবারই নেমন্তন্ন আছে, তো আমি যাব না,
কৃপা অর্জুন যাবে। আর আমি একটু আগে জানলাম, আমি যখন এই ডিম রান্না করছি সেই সময় ও আমাকে বলল যে এরকম তো প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ রয়েছে। তো আমি এখন ওই রাতের জন্য রান্না করে রাখছি। আগে থেকে যদি জানতাম তাহলে আর এত প্রিপারেশন নিতাম না রান্নাবান্নার, রাতের জন্য হয়তো সেদ্ধ ভাত করে নিতাম। তো যাই হোক, ওই রান্না বসিয়ে দিয়েছি। রাতের বেলা তো সবাই খাবে, আমার বর হয়তো ওই মিউসলি খেয়ে নেবে টক দই দিয়ে। এঁচোড়টা খাওয়াই হচ্ছে না, এঁচোড় তো 3-4 দিন আগে ওই সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি, কিন্তু সেটা আর খাওয়াই হচ্ছে না। একাদশী গেল, একাদশীর পরের দিন গেল, এই করে করে আর এঁচোড়টা খাওয়া হচ্ছে না। তারপর অন্য সবজি খাওয়া হয়েছে। আজকে ভাবছিলাম এঁচোড়ের কোপ্তাকারি করব, সেই জন্য এই দেখো আলু টালু সব সেদ্ধ করে নিয়েছিলাম। এই যে এঁচোড়টা কী করবো তাই ভাবছি। এঁচোড় যা রয়েছে ওই দিয়ে 2 দিন হয়ে যাবে। কালকে তো নিরামিষ, তারপর ওটা এই কয়েকদিন ধরে ফ্রিজের মধ্যে ছিল না, ওই এঁটো ফেটোর ছোঁয়া লেগেছে, তো কালকে ওটা কী করে খাবো। ঝামেলার শেষ নেই, বুঝেছো, সব কিছুতেই ঝামেলা। আর আমরা এই ব্রেড অমলেট, তারপরে ব্রেড স্যান্ডউইচ, কে কী নিয়ে গেছে জানি না, মানে কে কী নিয়ে গেছে বলতে ওই কৃপা টিফিন বানিয়েছে। আমি ঠাকুর ঘরে ছিলাম, ও টিফিন বানিয়েছে। আজকে আমার একটা অন্য রকমের টিফিন বানানোর কথা ছিল, কিন্তু কৃপা বললো মা তোমার ওই পুজো দিয়ে আসতে দেরি হবে, আমি টিফিন বানিয়ে নিয়ে যাই। তো কৃপাই সবার টিফিনটা বানিয়েছে আর আমি আমার টিফিনটা বানিয়ে নিলাম। আমার জন্য কৃপা টিফিন বানায়নি। ওরা তো ওই কী সব মেয়োনিজ দিয়ে খায়, তো চিজ এসব দিয়ে, ওগুলো আবার আমার খেতে ভালো লাগে না। আমি আমার নিজেরটা বানিয়ে নিচ্ছি। আমি এই দেখো ক্যাপসিকাম, ডিম, গাজর, পেঁয়াজ এইসব দিয়ে এই যে ভুজিয়া টাইপের করে নিয়েছি। এবার এটা দিয়ে স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নেব। এক একজনের এক এক রকমের ব্রেকফাস্ট হয়েছে। একটু চিলি ফ্লেক্স দেবো, অরিগানো দেবো, এই দিয়ে খেয়ে নেব। সস দেবো না, ভালো লাগে না সব কিছু তো সস খেতে। তা আমি এখন তাহলে ব্রেকফাস্ট করি, পরে আবার ব্লগ করব। আজকে তাহলে রান্নাবান্না সেরকম একটা চাপ নেই। আজকে জানো তো আমি ইচ্ছে মতো বৃষ্টিতে ভিজলাম। যখন নোংরা নিতে গাড়ি আসলো সেই সময় আমি ওই নোংরা দেওয়ার জন্য বাইরে গেলাম, পুরো ভিজে গেলাম। তখন আমার বর বলল যে তুমি ওই ড্রামটা ভরে রাখো। ওই যে অ্যাকোরিয়ামের জন্য আমরা বৃষ্টির জল ড্রামে জমা করে রাখি না, তো আমার বর বলল যে ওই ড্রামের মধ্যে জল ভরে রাখো। তো ওই ড্রাম ভরতে গিয়ে আমি পুরো ভিজে গেলাম বৃষ্টিতে। আর আজকে বাইরের দিকটা ঘুটঘুটে অন্ধকার হয়েছিল। ঝড় বৃষ্টির সময় বাইরে অন্ধকার হয়ে আসে, কিন্তু এইরকম ঘুটঘুটে অন্ধকার হতে কখনো দেখিনি। আমার বর আমাকে উপর থেকে ডাকছে, অরূপা কী হলো এরকম অন্ধকার হয়ে গেল কেন? ঠিক যেরকম সন্ধ্যের সময় অন্ধকার হয়ে যায়, আজকে সকালবেলা সেই রকমই হয়েছিল। সবজি রাখার ঝুড়িটা পরিষ্কার করলাম, তারপরে লবণের কৌটো, চিনির কৌটো, তেলের শিশি, এগুলো সব ধুয়ে মুছে রাখলাম। লবণের কৌটো, চিনির কৌটো যে ট্রেটার মধ্যে থাকে সেটাও ধুয়ে রাখলাম। এগুলো যদি মাঝে মধ্যে পরিষ্কার না করি তাহলে তো তেল চিটচিটে হয়ে যায়, তখন এগুলো ধরতে না নিজের কাছেই খারাপ লাগে। সকালের বাসনকোসন যা ছিল সব মাজা ধোয়া কমপ্লিট। কালকের জন্য সজনে ডাঁটা কেটে রাখলাম। কালকে সোমবার, সজনে ডাঁটা দিয়ে কিছু একটা তরকারি করে নেব। প্রেশার কুকারে ঘুগনির ডাল সেদ্ধ করে ফ্রিজে রেখে দেবো, কালকে রান্না করব। আজকেই রান্না করার কথা ছিল বিকেলে, কিন্তু আজকে মনে হয় অন্য একটা টিফিন বানাবো, ওই জন্য ঘুগনিটা সেদ্ধ করে ফ্রিজে রেখে দিচ্ছি। কালকে সকালবেলা নিরামিষ ঘুগনি রান্না করব। আর জানি কি, ঘুগনিটা কালকে রাতের বেলা আমি ভিজিয়ে রেখেছিলাম আজকে খাওয়ার জন্য। কি রে কাকু নেই, রাখ ওখানে। সারা সকাল ধরে উঠোন ঝাড় দিলাম, আর এখন দেখো উঠোনের কি অবস্থা, দেখো কি হয়ে রয়েছে। আমার স্নান ফ্রান সব হয়ে গেছে, এখন তো আমি এসব কিচ্ছু ধরবো না, এই ঝাঁটা ফাটা এসব কিচ্ছু ধরবো না। দেখো সারা সকালের পরিশ্রমের ফল সব বৃষ্টি এসে নষ্ট করে দিল। যা বৃষ্টি একটা হয়েছে না, আমি তো মনে করেছি বৃষ্টি হবেই না, আমার সেরকমই মনে হচ্ছিল, কারণ গত বছর না এরকমই হয়েছে। সে বৃষ্টি হবে করে, বৃষ্টি আর হয় না। আজকেও আমি তাই ভেবেছিলাম। গাছগুলো জানো তো বেঁকে গেছে, এই যে দেখো গাছগুলো বেঁকে গেছে। আমি জানলা দিয়েই দেখতে পেয়েছি, ওই বৃষ্টির জলের ঝাপটায় গাছগুলো বেঁকে গেছে। লেবু গাছটা বেঁকে গেছে, এই গাছটা, এগুলো আমাকে এখন ঠিক করতে হবে। এসব জায়গা আজকে আমি কত ভালো করে ঝাড় দিয়েছি, দেখো কি হয়ে রয়েছে। ভালোই হয়েছে, বৃষ্টি হয়েছে, কিন্তু
আমার পরিশ্রমটা নষ্ট হলো। কালকে আবার সকালবেলা আমাকে এই উঠোন ফুটন ঝাড় দিতে হবে। আজকে এরকমই থাকবে কি? কাকুর সাইকেল নিয়ে যাবো। কাকুর সাইকেল? দেরি হয়ে যাবে, আস্তে আস্তে কাকু মার্কেটে যাবে। ও দেখ, কৃপা পড়তে যাবে, ওই জন্যই বলছে যে কাকুর সাইকেল নিয়ে যাবে কিনা। কাকু বাড়িতে নেই তো, তাই ওই জন্য সাইকেলটা নিতেও পারছে না। আমাদের একটা সাইকেল কিনতে হবে, কিনবো করছি, সে আর কেনাই হচ্ছে না। আজকে না, আজকে নিয়ে আসবো। আরে আমরা তো আবার বাড়িতে থাকবো না, থাক বাড়ি থেকে এই ঘুরে আসি, তারপরে না হয় কেনা যাবে। গাছগুলোকে ঠিক করতে পারলাম না, ওর গোড়ায় মাটি দিতে হবে, কিন্তু এখন তো মাটি ধরবো না, কালকে সকাল ছাড়া হবে না। কালকে সকালে মাটি ফাটি দিয়ে এগুলো ঠিক করতে হবে। কালকে সকালে অনেক কাজ আছে, কালকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেই হবে। ঘুম থেকে উঠে এই সমস্ত কাজ আগে করতে হবে। ছেলে মেয়ে দুজনকেই এখন ভাত দেব। কৃপা তো ভাত খেয়ে পড়তে যাবে, আর অর্জুন নাকি ব্রেড খায়নি, ও নাকি অর্ধেক ব্রেড খেয়েছে, ওর ভালো লাগছে না ব্রেড খেতে, তো সেই জন্য ওকে ডিম দিয়ে ভাত দেব। ভাত খেতেও পছন্দ করে না, কিন্তু আজকে যেহেতু ডিম আছে সেই জন্য হয়তো খেয়ে নেবে। রোজ রোজ কী টিফিন বানাবো বলো তো? ছেলে মেয়ে যদি সব সময় শুধু বায়না করে এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না, অল্প অল্প করে ভাত দিয়ে দিই, ভাত খেয়ে নিক, পেটটা ভরা থাকবে। রুটি পরোটা কিচ্ছু খেতে চাইবে না। এই জামা কাপড়গুলো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, এগুলো 3তলা ছাদে নিয়ে যেতে হবে, কিন্তু এখন আর যাব না, এখন আর যাওয়ার মতো এনার্জি নেই। আমি একটু এখন এই ঘরে বসবো, আমার কাজকর্ম সব হয়ে গেছে, রান্নাঘরে পরিষ্কার করা সব হয়ে গেছে। এবার দরজা জানলা খুলে এই ঘরে একটু বসবো। দরজা খোলার পর দেখো আমার মাথায় বাড়ি দেওয়ার মতো ঘর মোছা মেয়েটা এসছে, ওকে খেতে টেতে দিলাম, খেয়ে দিয়ে চলে গেল, বারান্দাটা মুছে নেই। উপরের ঘরে তো এসছে, দুটো বারান্দার একটাও মুছে নেই। ওই দেখো উপরের বারান্দাও কত পাতা পড়ে রয়েছে, ও তো দুটো বারান্দার একটা বারান্দাও মুছে নেই। দেখেছো কীরকম, কার রাগ না হয় বলো তো? দেখো কী অবস্থা। ও তো এসছে বৃষ্টির পরে, বৃষ্টি হয়ে যাওয়ার পরে ও আসলো, কিন্তু এগুলো মোছামুছি করেনি। ওকে যদি এখন বলি, মানে কালকে যখন আসবে, যখন বলবো, ও বলবে কি যে আমার দেরি হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি করিনি। কি অবস্থা করে রেখেছে। এই হচ্ছে লোকের কাজকর্ম, বুঝলে তো? এমনি মেয়েটা ঘর ভালো করে মোছে, এমনি কিন্তু ঘর মোছাটা অতটা খারাপ না, ঘর কিন্তু বসে বসে ভালো করে মোছে, কিন্তু এরকম ফাঁকি মারে। মাঝে মধ্যেই দেখি বারান্দাগুলো ঠিক করে মোছে না। কৃপা পড়তে যাচ্ছে সাইকেল নিয়ে। আমার ফোন করিস, শুনতে পাচ্ছিস? সাবধানে যাস, জল নিসনি, তুই আবার জল নিসনি। আমার তো এই বারান্দার দিকে তাকালেই মাথাটা গরম হয়ে যাচ্ছে। দুটো বারান্দার একটা বারান্দা মুছে নেই, আমাকে বলেও নি যে বারান্দাগুলো মুছিনি বা কিছু। টাকা দিয়ে লোক রাখার পর যদি এই দুর্ভোগ হয়, সেই দুঃখ কোথায় রাখি বলো তো? আমার বর বলবে থাক, এরকম থাক, তোমার পরিষ্কার করতে হবে না, পয়সা দিয়ে লোক রেখেছি, তারপরও তুমি কি এরকম ঘষা মাজা করবে নাকি, তাই বলবে। এই হলো অবস্থা কাজের লোকদের। এই কারণেই কষ্ট হলেও নিজের কাজ নিজে হাতেই করতে পছন্দ করি, কিন্তু এখন যেহেতু এত কাজ আমি করতে পারি না, ওই কারণেই লোক রাখা। ভাবি ঘরটা মুছে দিলে তো আমার অনেকটা সময় সেভ হয়, আমার অনেকটা খাটনি কম হয়। আগে তো সবই একা হাতে করতাম, এখন এত কাজের চাপ নিতে পারছি না বলেই তো লোক রাখা। গুড ইভিনিং বন্ধুরা, এখন 6:30 বাজে, সন্ধেবাতি পুজো দেওয়া কমপ্লিট। তো সন্ধে হয়ে গেছে, আর পেটের ছুঁচুগুলো দৌড়াদৌড়ি শুরু করেছে, আমারও, কৃপারও, অর্জুনেরও, আমাদের তিনজনেরই। সূর্যাস্ত যাওয়ার সাথে সাথেই, ওই তো ছুরি যেখানে থাকে সেখানেই আছে, সূর্যাস্ত যাওয়ার সাথে সাথেই আমাদের তিনজনের পেটে ছুঁচুগুলো ছোটাছুটি শুরু করে, ওই জন্য আমরা রান্নাঘরে চলে এসেছি। ঘুগনির ডালটা সকালবেলা সেদ্ধ করেছিলাম না, সেটা এখন ফ্রিজে রেখে দেবো। এটাকে আগে ফ্রিজে ঢোকাই, তা নাহলে এটা এঁটো হয়ে যাবে, তাহলে কালকে আর খাওয়া যাবে না। এঁচোড়ের চপ বানাচ্ছি এখন, আরও অনেকগুলো হবে এটা দিয়ে। এর মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সেদ্ধ করা আলু, তারপর সেদ্ধ করা এঁচোড়, চালের গুঁড়ো, বেসিক যেসব মশলা থাকে সেই সব গুঁড়ো মশলা, একটু আদা দিয়েছি, ব্যাস এই, আর খুব বেশি কিছু দেইনি এর মধ্যে। দেখি খেয়ে কেমন হয়। আমি না আগে আর কখনো এঁচোড়ের চপ বানাইনি, এই ফার্স্ট টাইম বানাচ্ছি। এগুলো ডুবো তেলে ভাজলে ভালো হয়, কিন্তু অত তেল কি খাওয়া ভালো? সেই জন্য যখন আমি
বাড়িতে এরকম ভাজা পোড়া করি, অল্প তেলেই রান্না করি, অল্প তেলেই এরকম ভাজা পোড়াগুলো করি। চপগুলো বসিয়ে দিয়ে সিঙ্কের মধ্যে জমানো বাসনগুলো মাজলাম, তারপর জলের বোতলে জল ভরলাম, এখনও হয়নি। জাল একবার বাড়াচ্ছি, একবার কমাচ্ছি। একটু অল্প জালেও তো রাখতে হয়, তা না হলে তো চপের ভেতরটা সেদ্ধ হয় না, আর জাল বেশি করে রাখলে তো আবার একদম পুড়ে যায়। তো ওই জন্য একবার জাল কমাচ্ছি, একবার জাল বাড়াচ্ছি। এক রাউন্ড ভাজা হয়ে গেল, এবার সেকেন্ড রাউন্ড বসিয়েছি, একটু খেয়ে দেখি কেমন হলো। তোদের কাছে কেমন লাগে? বাবা গরম, গরমের জন্য কথাই বলতে পারলাম না, এত গরম। হ্যাঁ, খারাপ লাগছে না, ভালোই লাগছে। প্রথমবার বানালাম, প্রথমবার খাচ্ছি। এছাড়া চপ মনে হয় বাইরে আমরা খেয়েছি, মোচার চপ, এঁচড়ের চপ বিক্রি করে না বাইরে, আমরা মনে হয় ওরকম বাইরে কোথাও এঁচড়ের চপ খেয়েছি। সবগুলো চপ ভাজা কমপ্লিট, আমারটা নিয়ে বসলাম এখন। সুইটিকেও কয়েকটা দিয়ে আসলাম, ওই জন্য একটু বেশি করে বানিয়েছে। তো বন্ধুরা, এখন ব্লগ শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, আবার আগামীকাল দেখা হবে। গুড নাইট বন্ধুরা।